মেধাবী, দক্ষ ও জনবান্ধব প্রশাসন ছাড়া প্রত্যাশিত দেশ গড়া সম্ভব নয়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর, বললেন প্রধানমন্ত্রী। সরকারের বিরুদ্ধে ফ্যাসিবাদের মতো আচরণের অভিযোগ জামায়াতের। দলটি সুস্থ চিন্তা করতে পারে না, ক্ষুব্ধ মির্জা ফখরুলের উষ্মা। দেশে জঙ্গি হামলার আশঙ্কায় ছক কষে কাজ শুরু করছে আইনশৃঙ্খলা বাহিনী। দেশজুড়ে জোর নিরাপত্তা ও নজরদারি। তীব্র গরমে ফিলিং স্টেশনে অপেক্ষার লাইন। তেলের দামের সঙ্গে সমন্বয় করেই বেড়েছে বাসের ভাড়া। বাড়বে না গ্যাস চালিত গণপরিবহনের। বৈশাখের খরতাপের সাথে দেশ জুড়ে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং। শহরে একটু স্বস্তি থাকলেও 12 থেকে 16 ঘন্টা বিদ্যুৎহীন গ্রাম। এবং পাকিস্তানে ইসলামাবাদে ইরানের প্রতিনিধিরা। পথে মার্কিন দল। ওয়াশিংটন ভালো চুক্তিতে পৌঁছানোর আশা দেখলেও এখনো বৈঠকে বসতে নারাজ ইরান। স্বাগত ডিবিসি সংবাদে, দেখছিলেন নাসির সিনটেক্স গ্রুপ সংবাদ শিরোনাম। এবারে জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি সালিহা পারভিন সাথী। প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক, দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার কোনো বিকল্প নেই, বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একটি আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে আমলাতন্ত্রকে আরও জনমুখী করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি বলেন, দেশ ও জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি কেবল রাজনৈতিক নয়, এটা চুক্তি। শনিবার সকালে রাজধানীর নিউ ইস্কাটনে বিএম ফাউন্ডেশনের 3য় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি বলেন, তার সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানব সম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। জনবান্ধব রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে আপনারাই হচ্ছেন সেই মূল চালিকা শক্তি, যাদের পেশাদারিত্ব, দক্ষতা, নৈতিক দৃঢ়তা ও প্রশাসনিক প্রজ্ঞার উপরে একটি জাতির উন্নয়ন বা ভাগ্য নির্ভর করছে। সেই কারণে আপনাদের দায়িত্ব স্রেফ প্রশাসনিক নয়, বরং অত্যন্ত গুরুত্বপূর্ণ নৈতিক এবং সাংবিধানিক দায়িত্ব। জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক এবং জনকল্যাণমুখী শাসন ব্যবস্থার প্রত্যাশায় ছিল দেশের মানুষ। বর্তমান সরকার সেই আকাঙ্ক্ষারই প্রতিফলন, যোগ করেন প্রধানমন্ত্রী। দীর্ঘদিন ধরে একটি জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক এবং জনকল্যাণমুখী শাসন ব্যবস্থার প্রত্যাশায় থাকা সাধারণ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে বর্তমান সরকার। 24 জুলাই আগস্টের গণঅভ্যুত্থান স্পষ্ট করে দিয়েছে যে এই রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ। 2024 সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে আবারও স্পষ্ট করে দিয়েছে এই রাষ্ট্রের মালিক এই দেশের জনগণ। সুতরাং জনপ্রশাসনের কর্মকর্তা হিসাবে রাষ্ট্রের মালিক জনগণের স্বার্থ এবং কল্যাণ নিশ্চিত করা আপনাদের প্রধান দায়িত্ব। একটি আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে আমলাতন্ত্রকে আরও জনমুখী হওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী। বলেন, জনগণের সেবক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ক্ষমতা এসেছে বিএনপি। জামায়াতে ইসলামের আমিরের এমন বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছেন ফখরুল ইসলাম আলমগীর। বলেন, জামায়াত কখনো সুস্থ চিন্তা করতে পারে না। দলটি দেশকে স্বৈর শাসনের দিকে নিয়ে যেতে চায়। রাজধানী নয়াপল্টনে দলের যৌথ সভায় তিনি আরও বলেন, আগামীতে তাদের জামায়াতকে পুরোপুরি নির্মূল করার চেষ্টা করতে হবে। একটি শক্তি সবসময় দেশের স্থিতিশীলতা নষ্টের চেষ্টা করছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। জামায়াতে ইসলামের আমির তিনি বলছেন যে বিএনপি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে। আমি এটা তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি, এবং তিনি বা তার দল যে কখনোই সুস্থভাবে চিন্তা করেন না তার প্রমাণিত হয়েছে। গণভোটের রায় মেনে না নেওয়া পর্যন্ত সংসদের ভেতরে বাইরে লড়াই করবে বিরোধী দল। দাবি আদায় না হলে রাজপথই হবে শেষ ভরসা। জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে জাতীয় সমাবেশে এমন হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, পতিত সরকারের মতো বিএনপিও ফ্যাসিবাদের পথেই হাঁটছে।
শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত ইসলামী জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে জাতীয় সমাবেশের আয়োজন করে। এতে দাবি ওঠে জুলাই সনদ বাস্তবায়নের। সকাল 10টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় সমাবেশ। এর আগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমাবেশে আসতে থাকেন শহীদ পরিবারের সদস্য ও আহতরা। শহীদ গান পরিবেশিত হবে। সমাবেশে শহীদ পরিবার সদস্য ও জুলাই যোদ্ধারা অভিযোগ করেন সরকার ক্ষমতায় এসে জুলাইকে ভুলে গেছে। বক্তারা অভিযোগ করেন নির্বাচনের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও গণরায় বাস্তবায়নে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। জাতীয় সংসদে আমাদের নেতারা লড়াই করবেন, রাজপথেও লড়াই চলবে। রক্তের এই মূল্য না পাওয়া পর্যন্ত এই আন্দোলন ইনশাআল্লাহ আমরা অব্যাহত রাখবো। এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, অতীতে বিএনপির মতো মাত্র 2 মাসের মধ্যে এত অজনপ্রিয় সরকার ছিল না। বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে নতুন করে যে বিএনপি দলীয়করণ করছে, এটা আওয়ামী লীগের পথেই বিএনপি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বিএনপি যদি আওয়ামী লীগের পথে, পুরনো স্বৈরাচারের পথে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে চায়, তাহলে বাংলাদেশের জনগণ আবারও রুখে দাঁড়াবে। সমাবেশে যোগ দিয়ে বিরোধী দলীয় নেতা সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জনগণের বিপক্ষে গেলে জুলাই প্রতি বছর ফিরে আসবে। বিএনপি প্রত্যেকটি বিষয়ে পতিত, পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে। আমরা একসাথে মজলুম ছিলাম। বিনয়ের সাথে বলতে চাই, হাজার চেষ্টা করেন ওই আওয়ামী লীগ হতে পারবেন না, দুর্বল আওয়ামী লীগ হতে পারবে। সুশাসন কায়েমের জন্য, সত্যিকারের স্বাধীনতার স্বাদ জনগণকে দেওয়ার জন্য প্রত্যেকটি বিষয়ে বিএনপি বিরোধিতা করে চলছে। আপনারা এই বিপ্লবের বেনিফিশিয়ারি, যারা বিদেশে ছিলেন স্বদেশে আসার সুযোগ পেয়েছেন। এই বিপ্লব না হলে আপনারা বোধহয় কল্পনাও করতেন না দেশে ফিরে আসার। এ সময় সাম্প্রতিক সময়ে শিক্ষা প্রতিষ্ঠানে যে অস্থিরতা শুরু হয়েছে তারও সমালোচনা করেন ডাক্তার শফিকুর রহমান। বিজয়ন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। দেশে আবারও জঙ্গি হামলা আশঙ্কায় ছক কষে কাজ শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো চিঠির পর দেশ জুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা। গুরুত্বপূর্ণ স্থাপনা বসেছে বিশেষ পাহারা, নজরদারি বেড়েছে সাদা পোশাকে। আবারও জঙ্গি হামলার আশঙ্কা। জাতীয় সংসদ ভবন, পুলিশ ও সেনাবাহিনীর স্থাপনা, উপাসনালয় ও জনসমাগম স্থলে হামলার আশঙ্কায় সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। শুক্রবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো পুলিশের সকল ইউনিটে সতর্কতামূলক চিঠিতে এ সতর্কতা জারি করা হয়। সিটিটিসির তথ্যের ভিত্তিতে দেশজুড়ে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। শনিবার বিষয়টি নিয়ে মুখ খুলেন ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা। ডিএমপির সিটিটিসির যুগ্ম পুলিশ কমিশনার জানান, সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কা নিয়ে কাজ করছেন তারা। পাশাপাশি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এটা আমাদের সিকিউরিটি প্ল্যানিং, আমরা সিকিউরিটি প্ল্যানিং অনুযায়ী অ্যাকর্ডিংলি যে স্থানগুলো এসেছে, তথ্য এসেছে, আমরা এই বিষয়ে কাজ করব। যে কোনো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বা কেপিআই যেগুলো আছে, এগুলোর বিষয়ে আমরা সবসময় সতর্ক। বাংলাদেশ ব্যাংক বা কেপিআই বা আপনার প্রোটেকশন ডিভিশন যদি আমাদের কাছে কোনো সহায়তা চায়, আমরা তাদের চাহিদা মাফিক সাপোর্ট দিয়ে যাব। এদিকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কণ্ঠস্বর নকল করে যৌন উত্তেজক পণ্যের বিজ্ঞাপন বানানোর অভিযোগে 10 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দ করা হয়েছে বিপুল অবৈধ যৌন উত্তেজক ওষুধ। ডিপফেক যে প্রযুক্তি আছে, এই প্রযুক্তির মাধ্যমে এই যে বিশিষ্ট ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি, ওনার ছবি, ভিডিও, কণ্ঠস্বর এগুলো নকল করে তারা এসব বিকৃত ভিডিও তৈরি করেছেন। এবং এইসব ভিডিও দেখলেই মনে হবে একদম অবিকল যিনি মিজানুর রহমান আজহারি সাহেব নিজেই বক্তব্য রাখছেন। অন্যদিকে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র সংক্রান্ত প্রতারণার অভিযোগে 4 জনকে গ্রেপ্তার করেছে সিটিটিসি। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। বেড়েছে জ্বালানি তেলের সরবরাহ, পাশাপাশি বাড়ানো হয়েছে দামও। তারপরেও ফিলিং স্টেশনগুলোতে অপেক্ষার লাইন কমছে না। তীব্র তাপে তেলের জন্য এই অপেক্ষা ভোগান্তি বাড়িয়েছে অনেক গুণ। গ্রাহকদের প্রশ্ন একটাই, এই সংকট আর ভোগান্তির শেষ কোথায়? মধ্যপ্রাচ্যে ইরাক যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর থেকেই জ্বালানি তেলের সংকট তৈরি হয়েছে দেশে। তারপর সরকারের নানা উদ্যোগ, তৎপরতাও সংকট কাটেনি। সাপ্তাহিক ছুটির দিন ভোর থেকেই রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে গাড়ির সারি, মোটরসাইকেল, প্রাইভেট কার, মাইক্রোবাস সবাই এক লাইনে, এক অপেক্ষায়। ফজরের নামাজ পড়ার পরে সিরিয়াল দিচ্ছি, এখন পর্যন্ত পাইতেছি না। প্লাস দাম বাড়ছে, সেটা ভালো কথা, কিন্তু সেক্ষেত্রে যদি আমি ফুয়েলটা বরাবরটা আমি পাইতাম তাহলে মনের বোঝান যায়। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না নিশ্চয়তা।
তেল পাওয়া যাবে নাকি ফিরতে হবে খালি হাতে, সেই দুশ্চিন্তায় চালকরা। প্রোডাকশন ক্যাপাসিটি কিন্তু আছে, ইকুয়ালি যদি ডিস্ট্রিবিউট করা হতো তাহলে মানুষের এত ভোগান্তি হতো না। সরকার বলছে সরবরাহ স্বাভাবিক হচ্ছে, কিন্তু মাঠের চিত্র বলছে ভিন্ন কথা। চাহিদার তুলনায় সরবরাহ এখনও অপ্রতুল, এমনটাই দাবি ভুক্তভোগীদের। সংকট কাটতেছে না, সরকারই ভালো জানে। যদি সংকট নাই থাকতো তাহলে কিন্তু এত সিরিয়াল থাকতো না। যদি সরকার থেকে তো বারবার বলতেছে না পর্যাপ্ত আছে, কিন্তু এখানে আমরা ভোগান্তির শিকার হচ্ছি। এটা আমাদের জন্য দুর্বিষহ এই গরমের ভিতরে। কেউ কেউ বলছেন তেলের জাহাজ সময় মতো খালাস না হয় তৈরি হচ্ছে এই জট, তাই দ্রুত খালাসের জোর দাবি তাদের। তেলের দাম বাড়ছে সমস্যা নাই, কিন্তু দাম বাড়ার পরও যদি আঙ্গ হয়রানিটা না হইতো তাহলে আর মনে কোনো কষ্ট আছে না। আমাদের কাজকর্ম আছে, আমাদের ব্যবসা বাণিজ্য আছে, এভাবে হইলে তো আমাদের কিভাবে হবে। এর সাথে যুক্ত হয়েছে আরেক অভিযোগ সিন্ডিকেট, যার প্রভাবে বাজারে তৈরি হচ্ছে কৃত্রিম সংকট, বাড়ছে অস্থিরতা। ভুক্তভোগীদের আশঙ্কা এই সিন্ডিকেটের কারণেই সামনে আরও বাড়তে পারে জ্বালানির দাম। বাংলাদেশে কোনোদিন ভোগান্তি আপনার কমবে না, সিন্ডিকেট থাকবে, দাম আপনার সামনে আরও বাড়বে। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধটা আবার হবে, দামটা আরও বাড়বে, এই দাম কমবে না। সরবরাহ বাড়ানো আর বাস্তবতার মাঝে এখনও বড় ফারাক। লাইন অপেক্ষা আর অনিশ্চয়তার এই চক্রে আটকে পড়েছে জনজীবন। কবে মিলবে স্বস্তি, অবসান ঘটবে দীর্ঘ লাইনের, সেই উত্তর খুঁজছেন ভুক্তভোগীরা। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে। তেলের দাম কমে গেলে ভাড়াও কমে যাবে। গ্যাস চালিত বাসের ভাড়া বাড়েনি, বাড়ালে নেওয়া হবে ব্যবস্থা। সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন সড়ক, রেল ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তেলের দাম বাড়াতে IMF এর কোনো চাপ নেই। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি ও তেল পাচার হওয়ার শঙ্কায় দাম বাড়ানো হয়েছে বলে জানান মন্ত্রী। প্রক্রিয়াটা ভাড়া নির্ধারিত হয় বা বিবেচনায় নেওয়া হয়, সেটা প্রতিষ্ঠিত একটা প্রক্রিয়া, ওই অনুপাতে সমন্বয় করা হবে। তাতে তেলের দাম কমলে ভাড়া কমলে ওই আনুপাতিক হারে, তেলের দাম বাড়লে আনুপাতিক হারে বাড়বে। যার মানে আমরা একটা স্বচ্ছ প্রক্রিয়া এবং স্বচ্ছ ব্যবস্থাপনায় এসেছি। এটা নিয়ে কোনো অসন্তোষ থাকার কোনো সুযোগ নেই। বৈশাখের দ্বিতীয় সপ্তাহে ঢাকাসহ 21 জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং। শহরে কিছুটা স্বস্তি থাকলেও গ্রামে 12 থেকে 16 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে, যার প্রভাব পড়েছে অর্থনীতি, শিল্প, ব্যবসা, কৃষিসহ জনজীবনে। সবচেয়ে বেশি বিপাকে SSC পরীক্ষার্থী সহ শ্রমজীবীরা। একদিকে গ্রীষ্মের তীব্র তাপপ্রবাহ, অপরদিকে জ্বালানি সংকটে ঘন ঘন লোডশেডিং। দিনভর ভোগান্তির পর রাতেও মিলছে না স্বস্তি। দিনে রাতে সমান তালে বিদ্যুৎ বিভ্রাট। সিলেটে সপ্তাহের প্রায় প্রতিটি কর্মদিবসে বারবার বিদ্যুৎ না থাকায় বিঘ্নিত হচ্ছে জনজীবন। ব্যাঘাত ঘটছে শিক্ষার্থীদের পড়াশোনার। বিশেষ করে SSC পরীক্ষার্থীদের প্রস্তুতি হচ্ছে বাধাগ্রস্ত। ঘন ঘন লোডশেডিংয়ে প্রভাব পড়ছে ব্যবসায়ীদের বেচাকেনায়। আজকে আমি 2 ঘন্টা ঘুমাইছি, কারেন্ট দেয় আধা ঘন্টা নাই, 2 ঘন্টা 2.5 ঘন্টা নাই। আমাদের জেনারেটর দিয়ে ব্যবসা করা লাগে, যে কর্মচারীর বেতন বা তারা প্রতিদিন করে অ্যালাউন্স দিতে আমরা হিমশিম খাওয়া লাগে। যদিও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বলছে চাহিদার তুলনায় বিদ্যুৎ কম পাওয়ায় গড়ে 35 থেকে 40% লোডশেডিং হচ্ছে। সমস্যা সমাধানে চেষ্টা অব্যাহত রয়েছে। ভোলায় তাপপ্রবাহের সঙ্গে যুক্ত হয়েছে লোডশেডিং। দিনে 1 ঘন্টা করে রোস্টার ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে। এটা তো যাত্রী কম, প্রচন্ড গরম, বেরোয়া যায় না। অনেক সমস্যা হইতে আছে, কারণ আমরা ঘন্টার 1 ঘন্টা পর 1 ঘন্টা দেয়, 1 ঘন্টা পর 1 ঘন্টা দেয়। বিদ্যুৎ না থাকায় ঘরের ভেতরে টিকে থাকাও কঠিন হয়ে পড়ছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের জন্য পরিস্থিতি আরও দুর্বিষহ হয়ে উঠেছে। তাপপ্রবাহে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় সরবরাহ ঘাটতি দেখা দিয়েছে মোংলায়। দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকতে হচ্ছে, এতে দুর্ভোগ পৌঁছেছে চরমে। এমনি তো গরম, তারপরে রাত্রে বাসায় ঘুমাইতে গেলে থাকে না কারেন্ট। এই কিছুদিন ধরে গরমের অতিষ্ঠতার কারণে আমরা এমনি টিকতে পারছি না। নাটোরের উপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছেন না। গরমের সাথে লোডশেডিং যোগ হওয়ায় ঘরেও স্বস্তি মিলছে না। খরতাপ আর লোডশেডিং এর প্রভাব পড়েছে কৃষিখাত ও ব্যবসা বাণিজ্যে। ব্যবসায়ীদের দোকান খোলা রাখার সময় কমে যাওয়ার পাশাপাশি বিদ্যুৎ সংকটে ক্রেতারাও কমে গেছে। লোডশেডিং এর যন্ত্রণা থেকে মুক্তি, স্বস্তির বিদ্যুৎ আর স্বাভাবিক জীবনের প্রত্যাশার অপেক্ষা দেশ জুড়ে। সুস্থ থাকতে বেশি বেশি পানি পান ও রসালো ফল খাবার পরামর্শ চিকিৎসকদের। জান্নাত সাথী,
ডিবিসি নিউজ ডেস্ক। চলমান শিক্ষা কারিকুলামে ব্যবহারিক পড়াশোনার প্রাধান্য নেই, তাই কর্মসংস্থান বাড়াতে দক্ষ জনশক্তি তৈরির উপর জোর দিচ্ছে সরকার, জানালেন প্রধানমন্ত্রী উপদেষ্টা ও প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহদি আমিন। রাজধানীর স্কাটার্ড গার্ডেনে বায়োটেড আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি কথা বলেন। গবেষণায় জোর দিয়ে তিনি বলেন, তেল, চিনি সহ প্রয়োজনীয় খাদ্যপণ্যের স্বনির্ভরতা অর্জনে কাজ করতে হবে। কৃষিজাত পণ্যের উৎপাদন বাড়াতে সবার কাজ করা প্রয়োজন বলেও জানান তিনি। আমরা তাদেরকে কিভাবে কারিকুলাম আপগ্রেড করার মাধ্যমে যে রিয়েল ওয়ার্ল্ডের টুলস গুলো প্রয়োজন সেভাবে ইকুইপ করবো। আনফরচুনেটলি আমাদের যে এডুকেশন সিস্টেম সেখানে বড় বড় ভারী ভারী ডিগ্রি নেওয়া হয়, বাট এর সাথে প্র্যাকটিক্যাল রিলেভেন্স বা ইন্ডাস্ট্রি প্রিপেয়ারনেস খুব কম। রিয়েল লাইফের জন্য তারা প্রিপেয়ার হয়। ট্রান্সফারেবল স্কিলস, ইন্টারপার্সনাল স্কিলস, টেকনিক্যাল স্কিলস যেমন থাকবে, তেমনি সাবজেক্ট স্পেসিফিক যে পার্টিকুলার ক্যাপাবিলিটি প্রয়োজন, নলেজ প্রয়োজন, সেগুলো তাদেরকে আমরা কিভাবে গ্রুম করে দিতে পারি। শিক্ষক নিবন্ধন পরীক্ষার সনদ নকল করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের দেদারসে চাকরি করছেন এমপিওভুক্ত অনেক শিক্ষক। এরই মধ্যে প্রায় 500 শিক্ষকের সনদ জাল ধরা পড়ায় তাদের বেতন ভাতা ফেরত চাওয়া হয়েছে, নেওয়া হচ্ছে ব্যবস্থাও। এই অবস্থায় সারা দেশের বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রায় 1.5 লাখ শিক্ষকের সনদ পরীক্ষায় মাঠে নেমেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA। ছদ্মনাম ফোরকান উদ্দিন বেসরকারি শিক্ষক নিবন্ধনের নকল সনদ দিয়ে প্রায় 11 বছর ধরে চাকরি করেছেন রাজশাহীর একটি স্কুলে। সম্প্রতি তার সনদ নকল বলে প্রমাণ মেলায় তাকে অব্যাহতি দেয়া হয়েছে। এমন এক বা দুইজন নয়, বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার সনদ নকল করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করা 474 জনকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে NTRCA। আমরা সংশ্লিষ্ট অধিদপ্তর এবং মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি তাদেরকে অভিহিত করেছে যাতে এটা এই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়। এই অবস্থায় শুরু হয়েছে সারা দেশের এমপিওভুক্ত শিক্ষকদের নিবন্ধন পরীক্ষার সনদ যাচাই, যাতেও মিলছে জাল সনদ। 36,000 প্লাস শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা কালেক্ট করেছি এবং এটা যেন আমরা একটা ক্রাশ প্রোগ্রামের মতো। তো আমরা চেষ্টা করব প্রতি মাসে মাসে আমাদের মন্ত্রণালয়কে একটা রিপোর্ট দিতে, এটার পিকচারটা। এরই মধ্যে নকল সনদধারীদের নেয়া বেতন ভাতা ফেরত দিতেও নির্দেশ দিয়েছে সরকার, পাশাপাশি নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থাও। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে তাপমাত্রার তীব্রতা বাড়ছে। এর বাইরে নয়, বাংলাদেশও গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে অবস্থান করায় এখানে তাপমাত্রার প্রভাব আরও বেশি অনুভূত হয়। ফলে সুস্থ থাকতে বেশিরভাগ সময়ই অবস্থান করতে হচ্ছে বাড়িতে। চিকিৎসকরা বলছেন, অপরিকল্পিত আবাসনের ফলে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। উদ্বেগ জানিয়েছেন নগর পরিকল্পনাবিদরাও। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, গরমে সুস্থ থাকতে ঘরের নকশা কেমন হওয়া উচিত? নগরায়নের ফলে প্রতিনিয়ত কমছে বনভূমি, নদী, খাল ও বিল। প্রাকৃতিক পরিবেশ বিনষ্টের ফলে তাপমাত্রা বাড়ছে অস্বাভাবিকভাবে। প্রকৃত তাপমাত্রার চেয়ে অনুভূত হচ্ছে অনেক বেশি। কিছু ক্ষেত্রে এই অনুভূত তাপমাত্রা 7 থেকে 8 ডিগ্রি পর্যন্ত বেশি হচ্ছে, যা খুবই উদ্বেগজনক। এতে বাড়ছে হিট স্ট্রোক, ডিহাইড্রেশন সহ নানা স্বাস্থ্য ঝুঁকি। এমন পরিস্থিতিতে চিকিৎসক, আবহাওয়াবিদ ও বিশেষজ্ঞরা ঘরে থাকার পরামর্শ দিলেও বাস্তবে অনেক ঘরই গরমে বসবাসের অনুপযোগী। ও গ্রামে অসুখ হয়, মানুষের একটু গ্রামে টেমে গেলে গায়ে একটু হাতি জ্বালায় বসে ঠান্ডা মান্ডা খায়, বাতাস বাতাস খায়া ঘুরে বেড়ে বাইরে কেমন লাগে। বাসায় গেলে তো ভিতরে গরম, কি করবো, গাড়ি গুড়ি চালায় শান্তি নাই, হাতি জিল বসে রয়েছি। নর্মালি আমি রিক্সাটা অ্যাভয়েড করতাম, হেঁটেই যেতাম আর কি। এখন দেখা যায় যে হেঁটে যাওয়ার পরে কলেজে গিয়ে পৌঁছাইতে আমি ধরেন ভিজে টিজে একাকার হয়ে গেছি। তারপরে সেখানে কাজ করতে গেলে ঘামে ভেজা অবস্থায় তো আর কাজ করাটা তো কমফোর্টেবল না। এসির থেকেও ভালো কার্যকরী বিষয় হচ্ছে বৃক্ষরোপণ একটা বিষয়। লোডশেডিং যদি কমানো যায় সাধারণ মানুষের জন্য উপকার হবে। বিশেষজ্ঞরা বলছেন, ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত ভবনে পর্যাপ্ত বাতাস চলাচল না থাকায় দীর্ঘ সময় ঘরে থাকলেও দেখা দিতে পারে রোগব্যাধি। অপরিকল্পিত নগরায়ন হওয়ার কারণে ঢাকাসহ বাংলাদেশের অধিকাংশ আবাসনই কিন্তু স্বাস্থ্যকর না। এর ফলে যেমন হয়, এখানে থাকার কারণে এই গরমের সময়
শরীরে ঘাম হয়, ঘাম আবার শুকিয়ে যায়, এতে তার শরীরে তাপমাত্রার যে তারতম্য হয়, এতে গলা ব্যথা, ঠান্ডা, কাশি, শ্বাসতন্ত্রীয় সমস্যা বা কখনো নিউমোনিয়াও হতে পারে। এবং গ্রামে আমরা দেখি রিউম্যাটিক ফিভার যেটি বাতজ্বর, সেটিও কিন্তু এরকম একটা অবস্থা থেকে হয়। তাহলে সমাধান কি? স্থপতিরা বলছেন, ঘর ঠান্ডা রাখতে প্রয়োজন বৈজ্ঞানিক ও পরিবেশ বান্ধব নকশা। ঘরের ছাদ উঁচু রাখা, পর্যাপ্ত জানালা ও ক্রস ভেন্টিলেশন, হালকা রঙের ছাদ ও দেয়াল, এসব অনেকটাই কমাতে পারে তাপমাত্রা। সামগ্রিক বিষয় বিবেচনা করেই আপনার চারিদিকে যতটুকু জায়গা ছাড়ার প্রয়োজন আছে সেগুলো ছেড়েই কিন্তু ভবনের নকশা করতে হয়, এবং নকশা অনুযায়ী আপনার নির্মাণ সামগ্রীর একটা ভূমিকা আছে। আমি যদি কোনো একটা ভবন শুধু গ্লাস দিয়ে টাওয়ার বানিয়ে ফেলি, তাহলে কিন্তু ওই ভবনের ভিতরে আবার হিট ট্র্যাপ হয়। আমাদের টোটাল শহর পর্যায়ের বিন্যাস ঠিক করতে হবে, সেই অনুযায়ী আমাদের মহল্লা কেন্দ্রিক কিছু কর্মসূচি নিতে হবে, তারপরে আমাদের ইন্ডিভিজুয়াল বিল্ডিং পর্যায়ের আমাদের এই সবগুলো কাজ করতে পারি, তাহলে সেটার একটা সম্মিলিত প্রভাব পড়বে যে আমাদের জনজীবনে যাতে স্বস্তি চলে আসে। বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যকর আবাসন নিশ্চিত করতে প্রয়োজন সচেতনতা। গরমে স্বস্তি নিশ্চিতে করতে হবে পরিবেশ বান্ধব আবাসন পরিকল্পনা। আঞ্জাম খালেক, ডিবিসি নিউজ, ঢাকা। লক্ষ্য যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে আলোচনা। এরই মধ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে একটি প্রতিনিধি দল। ইসলামাবাদ বলছে শান্তি আলোচনার উদ্দেশ্যেই এ যাত্রা। তবে এই বক্তব্য নাকচ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের হাওয়ায় গোটা দুনিয়ার অর্থনীতি এলোমেলো। যুদ্ধবিরতির মধ্যেই চলছে কথার যুদ্ধ। যুক্তরাষ্ট্র তুলে নেয়নি নৌ অবরোধ। এমন পরিস্থিতিতে দ্বিতীয় দফা শান্তি আলোচনার দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছে বিশ্ববাসী। এরই মধ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন আব্বাস আরাগচির নেতৃত্বাধীন ইরানি প্রতিনিধি দল। শুক্রবার রাতে ইসলামাবাদে পৌঁছান তারা। ইসলামাবাদ বলছে, সম্ভাব্য আলোচনার জন্যই সেখানে আসছেন দুই দেশের প্রতিনিধিরা। তবে এ নিয়েও আছে নানা জটিলতা। ইতিমধ্যে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি জানিয়েছেন, ওয়াশিংটনের সাথে বৈঠকে বসার কোনো পরিকল্পনা নেই তেহরানের। এক্সের এক পোস্টে এ তথ্য জানান তিনি। এদিকে সম্ভাব্য আলোচনার লক্ষ্যে ইসলামাবাদ রওনা হয়েছেন যুক্তরাষ্ট্রের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। খবরটি নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট। স্টিভ এবং জ্যারেড পাকিস্তানে যাচ্ছেন ইরানিদের কথা শোনার জন্য। আমরা আশা করি অগ্রগতি হবে এবং এই বৈঠক থেকে ইতিবাচক ফল আসবে। অন্যদিকে মার্কিন নৌ অবরোধ ভেঙে ইরানের একটি বন্দরের দিকে জাহাজ এগিয়ে যাওয়ার সময় সেটিকে আটক করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। প্রথম দফার শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জেডি ভ্যান্স এবং ইরানের পক্ষ থেকে দেশের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ উপস্থিত থাকলেও এবারের উদ্যোগে থাকছে নতুন মুখ। এখন দেখার বিষয় যুক্তরাষ্ট্র ইরান পরিস্থিতি কোন দিকে রূপ নেয়। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক। গাজার দেইর আল বালাহ ও পশ্চিম তীরে চলছে পৌর নির্বাচনে ভোট গ্রহণ। যুদ্ধের পর প্রথমবার নির্বাচনে ভোট দিচ্ছেন ফিলিস্তিনিরা। এর আগে 2006 সালে শেষবার নির্বাচন হয়েছিল সেখানে। এই পৌর নির্বাচনে পশ্চিম তীরে প্রায় 15 লাখ ভোটার নিবন্ধিত রয়েছেন। এছাড়া গাজার দেইর আল বালাহ এলাকায় ভোটার রয়েছেন প্রায় 70,000 বলে জানিয়েছে রামাল্লা ভিত্তিক কেন্দ্রীয় নির্বাচন কমিশন। স্থানীয় সময় সকাল 7টা থেকে খোলা হয়েছে ভোট কেন্দ্র। 2023 সালে অক্টোবর মাসে ইসরায়েল যুদ্ধ শুরু করার পর এটি প্রথম ফিলিস্তিনি নির্বাচন। এদিকে গত 24 ঘন্টায় গাজার খান ইউনিস ও গাজা সিটিতে ইসরায়েলি হামলায় অন্তত 12 জন নিহত হয়েছেন। তথ্যটি নিশ্চিত করেছে গাজার হাসপাতাল কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে 6 জন পুলিশ সদস্যও রয়েছেন। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।